ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। সেখানে আমাদের গল্পের হিরো কোনো মেয়েকে টাচ করতে পারতো না, কারণ তার মেয়েদের প্রতি অ্যালার্জি ছিল। কিন্তু সে অবশেষে এরকম একটা মেয়েকে খুঁজে পায় যাকে টাচ করলে তার কোনো অ্যালার্জি হতো না। কিন্তু সে মেয়েটা অনেক বেশি মোটা ছিল। তাদের বংশকে এগিয়ে নিয়ে যেতে তখন তার মা তাকেই ভাড়া করে ফেলে। এখন দেখা যাক আমাদের মোটা হিরোইন কিভাবে আমাদের হিরোর মনে জায়গা করে নিবে। আর আমাদের গল্পের হিরো জানতো না সে এত বছর ধরে যে মেয়েকে খুঁজছে সে মেয়ে তো আমাদের নায়িকাই ছিল। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের হিরো শ্যানকে দেখানো হয়, যে বিয়ে করার জন্য মেয়ে পছন্দ করছিল। যদিও সে সব কিছু করতে চাচ্ছিল না, তার মা তাকে বলছিল সব মেয়েদের হাত টাচ করতে। শ্যান আসলে সব মেয়েদের হাত টাচ করে বুঝতে চাচ্ছিল কোন মেয়েকে টাচ করলে তার অ্যালার্জি হবে না। আসলে সে কোনো মেয়েকে টাচ করলে তার অ্যালার্জি রিয়াকশন দেখা দিত। এটা তার অনেক ভয়ানক একটা রোগ ছিল। তার মা তাকে বলছিল তোমার কষ্ট হলেও এটা করতে হবে, সে মেয়েকে খুঁজে বের করতে হবে যাকে টাচ করলে তোমার কোনো অ্যালার্জি হয় না। তুমি আমার একমাত্র ছেলে, তুমি যদি বিয়ে করে বাচ্চা না করো তাহলে আমাদের পরিবার আর কখনো এগিয়ে যেতে পারবে না। শ্যান তার মাকে বলে আমি এতগুলো মেয়েকে টাচ করলাম কিন্তু কোনো মেয়ে আমার জন্য সুইটেবল না, তাই প্লিজ এসব কিছু করতে আপনি আমাকে আর ফোর্স করবেন না। তার মা তাকে বলে হাল ছেড়ে দিলে হবে না, চেষ্টা করে যেতে হবে। আমাদের শ্যান পরিবার এ শহরের সব থেকে বড় পরিবার, তাছাড়া আমাদের বিজনেস অনেক বেশি বড়। সারা বিশ্বে আমাদের ব্যবসার পরিচিতি অনেক। ভবিষ্যতে সবকিছু ম্যানেজ করতে আমাদের একজন উত্তরাধিকারী তো লাগবেই, না হলে আমাদের শ্যান পরিবার পুরো ধ্বংস হয়ে যাবে। শ্যান বলে মা আপনি কি চান, আমি আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো মেয়েকে বিয়ে করে ফেলি? আপনি আমাকে এসব কথা কিভাবে বলতে পারেন? শ্যানের জন্য শ্যানের মায়ের অনেক খারাপ লাগছিল। শ্যান্ত ফ্ল্যাশব্যাকের কথা ভাবতে শুরু করে যে মেয়ের সাথে 6 বছর আগে তার দেখা হয়েছিল। আর শুধুমাত্র সেই মেয়েটাই ছিল যাকে টাচ করার পরে তার কোনো অ্যালার্জি রিয়াকশন দেখা দেয়নি। শ্যান্ত যাওয়ার আগে সেই মেয়েকে একটা প্যান্ডেন্ট দিয়েছিল আর বলেছিল তুমি যদি এটা নিয়ে আমার কাছে আসো আমি তোমার দায়িত্ব নেওয়ার জন্য রেডি। কিন্তু তারপরেও সেই মেয়েটা কখনো শ্যানের কাছে আসেনি। এসব মনে করে শ্যান তার মাকে বলছিল আমি সেই মেয়েকে খোঁজার জন্য কত মানুষকে পাঠিয়েছি কিন্তু আজ পর্যন্ত তার কোনো খবর পাইনি, কি জানি এখন সে কোথায় আছে। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা জিয়াং জিয়াকে দেখানো হয়, সে তো একটা রেস্টুরেন্টে বসে 4 প্লেট নুডলস খাচ্ছিল। আশেপাশের সবাই তো এটা নিয়ে অনেক বেশি অবাক হচ্ছিল আর কথাও বলছিল। আমরা সেখানে তার মেয়ে জেনিকে দেখতে পাই, সে রেস্টুরেন্টের মালিককে বলছিল আপনি কি আরেক প্লেট খাবার আমার মাকে দিতে পারেন। রেস্টুরেন্টের মালিক তো জিয়ার ওপর রাগ দেখাতে শুরু করে আর তাকে বলছিল যদিও আমরা এই জায়গায় বিনামূল্যে খাবার খাওয়াই কিন্তু এর মানে এটা না তুমি এই জায়গায় বসে নির্লজ্জের মতো খাবার খেতেই থাকবে। তোমার কি নিজের বাচ্চার প্রতি একেবারেই দয়া লাগছে না? দেখতে পাচ্ছ না তার কত খিদে পেয়েছে, তারপরেও সে আরেক প্লেট খাবার তোমার জন্য চাইছে। তার এসব কথা শোনার পরেও সে কোনো রেসপন্স করে না আর সে তো খাবারই খাচ্ছিল। রেস্টুরেন্টের মালিক অত সেই থেকে জেনির কথা শুনে তাকে আরেক প্লেট নুডলস দেয়। তখনই জিয়ার নজর অবশিষ্ট খাবারের উপরে যায়, যে অবশিষ্ট খাবারগুলো রেস্টুরেন্টের মালিক বাইরে নিয়ে যাচ্ছিল ফেলে দেওয়ার জন্য। জিয়া বলে এসব খাবার তো আপনি ফেলেই দিবেন, তাহলে মাংসের পিসগুলো প্লিজ আপনি আমাকে দিয়ে দিন। এ কথা শোনার পর তো রেস্টুরেন্টের মালিক অনেক বেশি রেগে যায় আর সে রেগে জিয়াকে বলছিল মনে হচ্ছে তুমি এই পঞ্চম প্লেট একেবারেই ডিজার্ভ করো না। আর সে রেগে সেই প্লেটের খাবার জিয়ার কাছ থেকে নিতে শুরু করে। জিয়া বলে প্লিজ আপনি আমার সাথে এরকম করবেন না, আমি আর খাবার চাইবো না, প্লিজ এই খাবারের প্লেটটা আপনি নেবেন না। জেনি তো রেস্টুরেন্টের মালিকের পায়ে পড়ে যায় আর তাকে বলছিল প্লিজ আপনি এরকম করবেন না, আমার মায়ের ব্যাপারে সব কিছু বলবেন না। আমার মা এত বেশি খাবার আমার জন্য খায়, আমার অনেক ভয়ানক একটা রোগ আছে, আমার শরীরে রক্ত হওয়ার বদলে রক্ত আরো কমে, তাই বাধ্য হয়ে আমার মায়ের এত খাবার খেতে হয়। তারা সবাই এখন নিজের ভুল বুঝতে পারে, তারা না জেনেই তাকে কত কিছু বলেছে। তাই তারা সবাই মিলে তাদের সবার খাবার না খেয়ে তাকে দিয়ে দেয় এবং তাদের খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চায়। জিয়া এবং তার মেয়ে তো অনেক ইমোশনাল হয়ে যায় এবং সবাইকে শুক্রিয়া জানায়। জিয়া এবং তার মেয়ে যখন খাবার খেয়ে বাইরে আসে, শ্যান পরিবারের একজন লোককে দেখতে পায় যে বলছিল যে মেয়ে শ্যান পরিবারে গিয়ে রক্ত ডোনেট করবে এবং এগ্রিমেন্ট সাইন করবে তাকে অনেকগুলো টাকা দেওয়া হবে। জিয়া ভাবে সে সেখানে যাবে এবং সেখান থেকে যে টাকা পাবে সে টাকা দিয়ে সে তার মেয়ের চিকিৎসা করবে, তাই সে রক্ত ডোনেট করার জন্য শ্যান পরিবারে চলে যায়। অন্যদিকে শ্যান পরিবারের একজন লোক বলছিল আজকের সিলেকশন শেষ, তখন সেখানে থাকা সব মেয়েরা চলে যায়। তখনই সেই জায়গায় জিয়া দৌড়াতে দৌড়াতে চলে আসে আর বলে আমি এখনো বাকি আছি। সেখানে জিয়াকে তার সৎ বোন দেখে ভাবছিল সে এখানে কি করছে। সে তো জিয়াকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে আর বলে মিস্টার সেন আমাদের সবাইকে রিজেক্ট করে দিয়েছে, তোমার কি মনে হয় সে তোমাকে চুজ করবে? তুমি তো কত বেশি মোটা এবং আগলি দেখতে।
জিয়া তখন তার সৎ বোনকে বলে, তুমি এবং তোমার মা যদি আমার মেয়ের চিকিৎসার সব খরচ না চুরি করতে তাহলে আমার এখানে আসতেই হতো না। এসব শুনে সেই জায়গায় সেই লোকটা শ্যানকে বলে, আরেকজন কন্টেস্ট্যান্ট বাকি আছে, কিন্তু আমার মনে হয় না আপনার তাকে পছন্দ হবে। কিন্তু তারপরেও শ্যান তার হাত টাচ করে, আর সে তো অনেক বেশি অবাক হয় কারণ তার কোনো অ্যালার্জির রিয়াকশন দেখা দেয়নি। শ্যান তো হঠাৎ করে তার হাত ধরে টান দেয়। তখন তো জিয়া তার উপরে এসে পড়ে যায়। শ্যান যখন জিয়াকে দেখতে পায় সে তো একেবারে অবাক হয়ে যায়। শ্যানের মা যখন দেখতে পায় এই মেয়েটাকে টাচ করার পর তার ছেলের কোনো রিয়াকশন হয়নি, সে তো অনেক বেশি হ্যাপি হয়। আর সে তাকে বলছিল তাড়াতাড়ি করে এগ্রিমেন্টে সাইন করতে। জিয়া ভাবছিল রক্ত দেওয়ার কথা, আর সে বলে, হ্যাঁ আমার শরীরে অনেক রক্ত আছে, এ কথা বলে সে সাইন করে দেয়। কিন্তু শ্যান তো তার মার ডিসিশনে একেবারেই রাজি ছিল না, তবুও তার মায়ের খুশির জন্য সে রাজি হয়ে যায়। তারপরে সিনে শ্যান তার রুমে ছিল, তার কাছে জিয়া আসে আর বলে, যত তাড়াতাড়ি আমরা এই কাজটা শেষ করব ততই ভালো। আসলে জিয়া ভাবছিল তার রক্তদান করতে হবে। শ্যান তো জিয়াকে বলছিল, তুমি টাকার এত বড় লোভী, তুমি কি বুঝতে পারছো না ফিলিংসে অনেক বেশি ম্যাটার করে। জিয়া সেখানে তার কথার মানে কিছুই বুঝতে পারছিল না। জিয়া ভাবছিল রক্ত ডোনেট করতে হবে, এতে আবার ফিলিংসের কি কাজ। জিয়া তাই শ্যানকে আবারও বলে, যত তাড়াতাড়ি আপনি আপনার কাজ শেষ করবেন ততই ভালো। তখন শ্যান বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে আসো। জিয়া ভাবছিল এতে আবার শাওয়ার নেওয়ার কি প্রয়োজন, আর সে তাকে বলেও। শ্যান তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো। তখনই জিয়ার মেয়ের ডাক্তার তাকে মেসেজ করে আর বলছিল, জেনির সার্জারি করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি টাকার ব্যবস্থা করুন। কিছুদিনের মধ্যে সার্জারি না করলে সমস্যা হয়ে যাবে, কারণ ডাক্তার কোথাও যেতে চলেছে। এ কথা শোনার পর তো জিয়া অনেক শক্টে চলে যায়, আর সে শ্যানকে বলে, তাড়াতাড়ি আপনি আপনার কাজ শেষ করুন, কারণ আমার আর অনেক কাজ আছে। তখন তো হঠাৎ করে শ্যানের মাথা ঘুরতে শুরু করে, তার মনে পড়ে এখানে আসার আগে তার মা তাকে কিছু খেতে দিয়েছিল, আর নিশ্চয়ই সে পানির মধ্যে তার মা ড্রাগ মিশিয়েছিল। বর্তমানে জিয়ার কথা শুনে সে তাকে বলছিল, তাহলে চলো এখন আমরা সবকিছু শুরু করি, যখন তোমার এই সবকিছু করতে এতই তাড়া আছে। এ কথা বলে সে জিয়াকে বিছানায় শুয়ে দেয় এবং তার উপরে চড়ে বসে। জিয়া তো অবাক হয়ে ভাবছিল সে সব কিছু কি করছে, সে আবার কোনো ভ্যাম্পায়ার নয় তো। সে যদি আমার ন্যাক থেকে রক্ত পান করে তাহলে যদি আমি মারা যাই, আমার মেয়ে জেনির কি হবে। শ্যান তো সেই জায়গায় তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাকে চড় মারে আর বলে, আপনি সব কিছু কি করছেন। শ্যান বলে, আমি কি করছি এ কথার মানে কি, তুমি তো আমার সাথে কন্ট্রাক্ট সাইন করেছো। এ কথা বলে সে জিয়াকে কন্ট্রাক্ট পড়ার জন্য দেয়। জিয়া তখন সেই পেপার পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল জিয়া শ্যানের জন্য তার বাচ্চাকে জন্ম দিবে। জিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু আপনাদের তো ব্লাড ডোনেশনের দরকার ছিল, তাহলে এখন এই সব কিছু কি চলছে। শ্যান বলে, তোমার মাথায় কি গোবর ভরা আছে। আমাদের যদি রক্তেরই প্রয়োজন হতো তাহলে শুধুমাত্র কি তুমি আমাদেরকে রক্ত দিতে পারো, অন্য কেউ দিতে পারে না। এসব কিছু নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। শ্যানের মাও সেখানে চলে আসে আর বলছিল, তুমি যখন এখন কন্ট্রাক্টের ব্যাপারে জানতে পেরেছো, তুমি কি এই কন্ট্রাক্ট ফুলফিল করতে চাও। জিয়া ভাবছিল তার মেয়েকে ঠিক করার শুধুমাত্র এটাই উপায় আছে, তাই সে তার মেয়ে জেনির ব্যাপারে তাদেরকে সবকিছু বলছিল। সব জানার পর শ্যানের মা বলে, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার মেয়ের জন্য আমরা একেবারে ভালো ডক্টরকে হায়ার করব, যে তোমার মেয়ের চিকিৎসা একেবারে ভালো করে করতে পারবে এবং তাকে সুস্থ করে ফেলবে। তুমি শুধুমাত্র গর্ভধারণ করার জন্য রেডি থেকো, আর তুমি তোমার সকল চিন্তা বাদ দিয়ে তোমার মেয়ে জেনিকে নিয়ে এখানেই থাকতে পারো। শ্যানের মা তার একজন লোককে ডাকে আর বলে, জেনির জন্য এই শহরের সব থেকে বেস্ট ডক্টরকে হায়ার করো। এরকম ভাবেই জিয়া তার মেয়ে জেনিকে নিয়ে এই পরিবারে চলে আসে। শ্যানের মা সেই জায়গায় জেনিকে দেখছিল আর ভাবছিল তাকে তো শ্যানের সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার মনে হয়, তাদের চেহারা একে অপরের সাথে অনেক বেশি মিলে। আর সে তার ছেলেকে বলছিল, দেখো তাকে একেবারে তোমার মতোই মনে হচ্ছে। শ্যান বলে, মা মনে হচ্ছে আপনি আমার বাচ্চাকে দেখার জন্য অনেক বেশি ইচ্ছুক, তাই সব কথা বলছেন। সেখানে দেখা যাচ্ছিল তারা তো একরকম ভাবেই পানি খাচ্ছিল। শ্যানের মা ভাবছিল জেনি এখানে প্রথমবার এসেছে, এসব কিছু তো কোইন্সিডেন্স হতেই পারে না। শ্যানের মা জিয়া এবং জেনিকে বলছিল, তোমরা একেবারেই চিন্তা করবে না, আমি একেবারে ভালো একজন ডক্টরকে হায়ার করেছি। জেনির সেখানে অনেক ভালো চিকিৎসা হবে এবং সে খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তারা দুজনেই তাকে শুকরিয়া জানায়। তারপরে সিনে আমরা দেখতে পাই শ্যান জিয়াকে বলছিল, যদিও আমি তোমার স্পর্শে আসবো, কিন্তু তারপরেও সে তার জন্য কোনো কিছু অনুভব করতে পারবে না, কারণ তার মনে আগে থেকে অন্য কেউ আছে। জিয়া বলে, হ্যাঁ আমিও মনে রাখবো, এটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট আর কোনো কিছুই না। তারপর তারা দুজনেই কন্ট্রাক্ট অনুযায়ী অনেক কাছে চলে আসে। শ্যান তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে আবারও সেই মেয়েটার কথাই মনে করে। বারবার সে সেই মেয়েটার কথাই মনে করছিল, তাই সে কোনো কিছুই করতে পারে না। এরকম ভাবে তাদের দুজনের মধ্যে আবারও তর্ক হয়। জিয়া নিচে চলে যায় এবং তার মেয়ের সাথে খেলা করছিল।
সেনের সবকিছু দেখছিল আর ভাবছিল জিয়ার এবং 6 বছর আগে সেই মেয়েটার মধ্যে অনেক মিল আছে। যখন আমি এই মেয়েটার চোখ দেখি আমার একেবারে তার কথা মনে পড়ে যায়। তখনই সেনের কাছে একজন লোক আসে এবং তাকে বলছিল একজন মেয়ে বাইরে এসেছে, তার হাতেই প্যান্ডেন্ট ছিল আর সে আমাকে বলল এই প্যান্ডেন্ট আপনাকে দিতে। সেন অবাক হয়ে ভাবছিল এটা তো সেই প্যান্ডেন্ট যেটা আমি 6 বছর আগে সে মেয়েটাকে দিয়েছিলাম। এটা আবার সেই মেয়েটা নয় তো। তাই সে তার লোককে বলে তাকে ভেতরে আসতে বলো। অন্যদিকে জিয়াও সে প্যান্ডেন্ট দেখতে পায় আর সে ভাবছিল এটা দেখে অনেক চেনা পরিচিত মনে হচ্ছে। অন্যদিকে শ্যান সেই মেয়েটার জন্য অপেক্ষা করছিল। সেখানে জিয়ার সৎ বোন সুনিয়ান আসে। শ্যান তাকে জিজ্ঞেস করে তুমি কি সেই মেয়েটা যার সাথে 6 বছর আগে আমার দেখা হয়েছিল? সুনিয়ান বলে হ্যাঁ আমি সেই মেয়ে। আর সে মনে মনে ভাবছিল জিয়া তোমার এই প্যান্ডেন্টের কারণে আমি সারা জীবন তোমার ঋণী থাকবো। আর সে যখন জিয়া এবং তার মেয়েকে এখানে দেখতে পায় সে তো শ্যানের সামনে তাদের অনেক বদনাম করছিল। জিয়া তো অনেক বেশি রেগে যায় কারণ সে তার মেয়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল আর তাকে চড় মারে। আর সে রেগে নিয়ানকে বলছিল তোমার এত সাহস তুমি না জেনে আমার মেয়ের ব্যাপারে এত কিছু বলছো। এই সব কিছু বলা একেবারে তোমরা ডিজার্ভ করো না। সবকিছু তোমার এবং তোমার মায়ের কারণে হয়েছে। যদি 6 বছর আগে আমার ড্রিঙ্কের মধ্যে তোমরা কোনো কিছু না মিশাতে সে মডেলিং কম্পিটিশন আমি জিততাম আর আমার জীবন এরকম ভাবে বরবাদ হয়ে যেত না। তার এসব কথা শোনার পর তো সুনিয়ান ইচ্ছে করে ভালো ভালো কথা বলে শ্যানের সামনে তাকে নিচু করে দিচ্ছিল আর শ্যানও বোকার মতো তার কথাই মেনে নেয়। নিয়ানের খারাপ কথা শুনে তার তো আরো বেশি খারাপ লাগে, তাই সে আবারও রেগে তাকে চড় মারতে যাচ্ছিল কিন্তু শ্যান তার হাত ধরে ফেলে। শ্যান তো জিয়ার ইনসাল্ট করে আর বলে যদি তোমাকে টাচ করলে আমার অ্যালার্জি না হতো, যদি আমার বংশকে এগিয়ে নিয়ে যেতে না হতো তুমি এখানে থাকতে না। তাছাড়া আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। শ্যানের এসব কথাবার্তা শুনে সে তো অনেক কষ্ট পায় আর শ্যানকে বলে এর মানে আমি তোমার জন্য শুধুমাত্র একজন সাবস্টিটিউট টুল। তাদের এরকম ভাবে ঝগড়া করতে দেখে সেখানে তো জ্যানি অনেক বেশি কান্না করছিল। সে তার মেয়েকে সামলায়। জিয়া সেখানে শ্যানকে উচিত জবাব দেয় আর বলে যখন তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই এবং তোমার লাভারও ফিরে এসেছে তাহলে এখান থেকে আমি চলে যাব। তাছাড়া তুমি আমার মেয়ের জন্য যা করেছো তার ঋণী আমি থাকবো আর খুব শীঘ্রই আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। এসব কিছু বলে সে শ্যান পরিবার থেকে চলে যায়। তারপর সে তার বাড়িতে চলে যায় এবং জিয়া তার আগের সব মেডেল দেখছিল আর ভাবছিল যদি এরকমই চলতে থাকে আমি আমার নিজের মেয়েকেই সাপোর্ট করতে পারবো না। তাই এখন যাই হয়ে যাক না কেন আমার এখন নিজের মেয়ের জন্য আবারও ঘুরে দাঁড়াতে হবে আর আমি নিজেকে আবার আগের মতো পরিবর্তন করে ফেলবো। এসব ভেবে সে 3 মাস ধরে ডায়েট করতে থাকে আর সে অনেক বেশি ব্যায়াম করছিল যাতে খুব শীঘ্রই সে আগের মতো হয়ে যেতে পারে। 3 মাস পরে সিন দেখানো হয় যেখানে সে একেবারে আগের মতো হয়ে গিয়েছিল। জিয়ার কাছে শ্যান পরিবার থেকে একটা ইনভিটেশন এসেছিল। জিয়া ইনভিটেশন পরে যেখানে বলা হয়েছিল শ্যান পরিবারের ব্র্যান্ড অ্যাম্বাসিডরের ওয়েলকাম পার্টি। জিয়া রেডি হচ্ছিল আর ভাবছিল আজকে আমি সেখানে যাব। অন্যদিকে আমরা সে পার্টি সিন দেখতে পাই যেখানে শ্যান জিয়ার সৎবোন নিয়ানের সাথে ভেতরে যাচ্ছিল। নিয়ান ভাবে তাকে তো আপসেট মনে হচ্ছে, সে কি এখনো জিয়ার কথাই ভাবছে। ভালোই হয়েছে আজকের পার্টির জন্য আমি তাকে ইনভিটেশন পাঠিয়েছি, সে যখন এখানে আসবে আমাদেরকে একসাথে দেখবে। শ্যানের উপর সম্পূর্ণভাবে গিভ আপ করে দিবে। তারা ভেতরে প্রবেশ করছিল। আশেপাশে থাকা কয়েকজন লোক কথাবার্তা বলছিল 6 বছর আগে যে মডেল রিটায়ার নিয়ে নিয়েছিল আজকে সে কাম ব্যাক করবে। তারা যখন সেই মডেলের ব্যাপারে কথাবার্তা বলছিল তখনই জিয়ার সেখানে এন্ট্রি হয়। জিয়াকে সাদা গাউনে অনেক বেশি সুন্দর লাগছিল। সবাই তো অবাক হয়ে তাকেই দেখছিল। তারা সবাই তো বলা বলি করছিল সে কে। নিয়ান তাকে দেখার পর অবাক হয়ে ভাবছিল এটা তো জিয়া, সে এত কম সময় তার ওজন কিভাবে কমালো। অন্যদিকে আশেপাশের লোকেরা বলছিল সে আবার মডেল জিয়াং লিয়া নয়তো। অন্যদিকে জিয়াকে দেখে তো শ্যানও অবাক হয় আর তার সে মেয়েটার কথাই মনে পড়ছিল। অন্যদিকে শ্যানের রিয়েকশন দেখে নিয়ানের মা এবং নিয়ান তো অনেক বেশি খেপে যায় আর সেই জায়গায় জিয়ার ইনসাল্ট করতে শুরু করে কারণ জিয়ার এত সৌন্দর্য দেখে তারা অনেক জেলাস হচ্ছিল। সেখানে জিয়ার কাছে তার মেয়ে জেনি চলে আসে এবং তাকে মা বলে ডাকছিল। সবাই তো অবাক হয়ে ভাবছিল সে কি বিবাহিত। অন্যদিকে শ্যান ভাবছিল জিয়া কি তার জন্য নিজেকে পরিবর্তন করেছে আর সে কথা ভেবে হ্যাপি হচ্ছিল। অন্যদিকে তার সৎ মা এবং তার সৎ বোন তো বলছিল তুমি কোন পদ্ধতি ইউজ করে এই অবস্থায় চলে এসেছো, তুমি কি প্লাস্টিক সার্জারি করিয়েছো যাতে ফিরে এসে তুমি শ্যানকে সেডুস করতে পারো। জিয়ার মেয়ে তো এ কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে ফালতু কথা বলা বন্ধ করো, আমার মা এই অবস্থায় আসার জন্য অনেক পরিশ্রম করেছে। আমার মা প্রত্যেকদিন অনেক ব্যায়াম করতো আর সে 3 মাস পুরো ডায়েটে ছিল। 3 মাস পরিশ্রমের পর সেরকম হতে পেরেছে। সবাই সেখানে অবাক হয়। শ্যানের মা বলে শুধুমাত্র 3 মাসে তুমি নিজেকে এত পরিবর্তন করে ফেলেছ, তুমি তো আসলেই দারুণ। তারপর সে জিয়ার সারনেম এবং মডেল জিয়াংলিয়ার সারনেম মেলাতে শুরু করে আর সে বুঝতে পারে সেই হচ্ছে মডেল জিয়াংলিয়া।
সেখানে থাকা সবাই এখন বুঝতে পারে সে আসলে মডেল জিয়াংলিয়া, যে 6 বছর আগে রিটায়ার হয়ে গিয়েছিল। সবাই বলছিল মডেল জিয়াংলিয়া তো অনেক বেশি ভালো ছিল মডেলিংয়ে, কিন্তু 6 বছর আগে কি এরকম হয়েছিল, সে তো মোটা হয়ে যায়। নিয়ান এবং তার মা মিলে তো তারপরও ফালতু কথা বলতে শুরু করে এবং তার ইনসাল্ট করছিল। সৎমা বলছিল সে অনেক ফালতু একটা মেয়ে, যে কিনা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গিয়েছিল আর কোনো বাবার নাম ছাড়া সেটা বাচ্চাকে জন্ম দিয়েছে। সবাইও সেখানে তাদের কথায় চলে আসে এবং তাকে অনেক ইনসাল্ট করছিল আর সবাই তার চরিত্রে প্রশ্ন তুলছিল। জিয়া বলে, তোমরা সবাই নিশ্চয়ই জানতে চাও আমি কিভাবে এত বেশি মোটা হয়ে গিয়েছিলাম। তারপর সে তার মেয়ের রোগের ব্যাপারে সবাইকে বলে, কিভাবে সে তার মেয়েকে বাঁচানোর জন্য এত বেশি খাবার খেত। সেখানে থাকা সবাই তো অনেক ইমোশনাল হয়ে যায়। শ্যানের মায়েরও অনেক বেশি খারাপ লাগে আর সে বলে, তোমরা অনেক সাফার করেছ। এবার তো নিয়ান এবং তার মা আরো বেশি রেগে যায় এবং তার ব্যাপারে আরো খারাপ খারাপ কথা বলছিল, তার চরিত্রে দাগ লাগাচ্ছিল। নিহান বলে সে 6 বছর ধরে গায়েব ছিল আর সে হঠাৎ করে আজকে এখানে এসেছে, এই সব কিছু তার প্ল্যানিং। জিয়া তো এবার চুপ থাকবে না, সে সবার সামনে বলে কিভাবে আজ থেকে 3 মাস আগে সে তার মেয়ের জন্য যত টাকা জমিয়েছিল তার চিকিৎসা করার জন্য সব টাকা তার সৎ বোন এবং সৎ মা মেরে দিয়েছিল। তারা জমানোর সব টাকা তারা চুরি করেছিল। এই কারণে জিয়ার এবং তার মেয়ের জন্য সবকিছু আরো কঠিন হয়ে গিয়েছিল। আশেপাশের সবাই তো জিয়ার কাছে ক্ষমা চায়, কারণ না বুঝে তারা অনেক কিছু বলেছিল। অন্যদিকে শ্যান ভাবছিল 6 বছর আগে সে যে মেয়েটার সাথে নাইট স্পেন্ড করেছিল সেই মেয়েটা আবার জিয়া নয়তো। এই সব কিছু ভেবে সে অনেক কনফিউশনে ছিল। আর শ্যানের এটা ভেবেও খারাপ লাগছিল, সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। শ্যান তো জিয়াকে বলে তার সাথে বাড়িতে যেতে, কিন্তু জিয়া নিষেধ করে ফেলে। শ্যান তো জিয়ার কাছে যাচ্ছিল, এটা দেখার পর তো নিয়ান আরো বেশি রেগে যায় আর সে জিয়াকে আরো বেশি কথা শোনাচ্ছিল আর সে শ্যানকে জিয়ার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করে। কিন্তু শ্যান সেখানে কোনো কিছুই করে না। তাছাড়া সেই জায়গায় শ্যানের মাও তো একেবারে জিয়ার পক্ষে ছিল আর সে জিয়াকে বলে, এত বছর তুমি অনেক কিছু সহ্য করেছো, কিন্তু আর না, আমি তোমাকে আর কখনোই সাফার করতে দিব না। আর সে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে সে আমার ছেলের বউ হবে আর আমি আজকেই সবার সামনে তাকে আমার পুত্রবধূ মানলাম। কেউ যদি আর কখনো তার ব্যাপারে খারাপ কোনো কথা বলে বা তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে আমি তাকে ছাড়বো না। তার বিরুদ্ধে যাওয়া মানে শ্যান পরিবারের বিরুদ্ধে যাওয়া। নিয়ান এবং তার মা তো শ্যানকে বলছিল, আপনার মা একেবারে জিয়ার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে, কিন্তু আপনি এরকম কোনো কিছুই করবেন না, কারণ সে 1 নম্বরের মিথ্যাবাদী একটা মেয়ে। সবাইকে জিয়ার বিরুদ্ধে করার তারা তো অনেক চেষ্টা করে, কিন্তু শ্যান তাদের কোনো কথাই আসে না আর বলে আজকে যে সাইনিং ইভেন্ট ছিল এটা আজকে আমরা পোস্টপোন করছি। এ কথা বলে সে রেগেমেগে চলে যাচ্ছিল। তখন তো নিয়ান এবং তার মা শ্যানের মাকে অনেক কনভিন্স করার চেষ্টা করে। নিয়ানের মা তো বলছিল, আপনি কিভাবে তার তুলনা আমার মেয়ের সাথে করতে পারেন, সে তো বিয়ের আগে একটা বাচ্চাকে জন্ম দিয়ে দিয়েছে। আর সে তার সামনে জিয়ার চরিত্র অনেক বেশি খারাপ বোঝাতে চাচ্ছিল। শ্যানের মা বলে, জিয়ার বাচ্চা আছে এটা আমাদের জন্য কোনো অভিশাপ না, আশীর্বাদ, কারণ এতে বোঝা যায় জিয়া আসলে হেলদি এবং সে বাচ্চা জন্ম দিতে পারবে। তার মেয়ে জেনির হওয়া আমাদের জন্য একটা লাকি চার্ম। তারপর সে জিয়াকে বলে, তুমি জেনিকে নিয়ে বাড়িতে চলো। জিয়া তো শ্যান পরিবারে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু সে অনেক বেশি তাকে বলে আর সে জিয়াকে রিকোয়েস্ট করছিল, তাই সে বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তার জন্য অনেক কিছু করেছিল। তারপর শ্যান জিয়া এবং তার মেয়ে বাড়িতে চলে যাচ্ছিল। এসব দেখে তো নিয়ান এবং তার মা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছিল। নিয়ান ভাবছিল, আজকে তুমি আমার সাথে ভালো করনি, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তারপরে সিনে আমরা দেখতে পাই জেনিকে তার গ্র্যান্ডমা অনেক বেশি আদর করেছিল এবং তাকে অনেকগুলো জামা দিচ্ছিল। শ্যানের মা এবং তার সম্পর্ক এত বেশি ভালো দেখে সেও হ্যাপি হচ্ছিল। জেনি এতগুলো জামা দেখে বলছিল, গ্র্যান্ডমা এই জামাগুলো কি আমি পরতে পারি? শ্যানের মা বলছিল, এই সব কিছু আমি তোমার জন্যই তো এনেছি, তুমি তো পরবে। এসব জামাগুলো আমি তোমার জন্য উপহার হিসেবে এনেছি। আর সে জিয়াকেও বলছিল, তোমার জামাগুলো ট্রায়াল করো। জিয়া বলে, জামাগুলো সুন্দর কিন্তু অনেক বেশি দামি, আমি এগুলো ট্রায়াল করতে পারবো না আর আমি এগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না। শ্যানের মা তখন তাকে বলে, তুমি এখন শ্যান পরিবারের ইয়াং ম্যাডাম, তাই এসব জামা কাপড় পরা তোমার জন্য ন্যাচারাল। জিয়া তখন রাজি হয়ে যায় আর সেই জামাগুলো সে ট্রায়াল করে আসছিল। জিয়া সেখানে একটা জামা পরে আসে যে জামাটা তাকে অনেক স্যুট করেছিল। শ্যানের মা খুশি হয়ে বলছিল, এই জামায় তোমাকে অনেক সুন্দর লাগছে। সেখানে তো নিয়ানো ছিল আর সেসব দিকে জেলাস হচ্ছিল আর জিয়াকে বলে, কেননা এই জামা তুমি আমাকে আগে পরতে দাও, কারণ তুমি এখন মাত্র তোমার ওজন কমিয়েছো, এইসব জামা কাপড় পরতে তোমার নিশ্চয়ই সমস্যা হচ্ছে। শ্যানের মা বলে, এর কোনো প্রয়োজন নেই, কারণ সে যদি মোটাও হয়ে যায় সে আমাদের শ্যান পরিবারের ইয়াং ম্যাডামই থাকবে। তখন যদি প্রয়োজন পড়ে আমি তার বডির মেজারমেন্ট অনুযায়ী তার জন্য ডিজাইনার জামা বানাবো।
তাই এইসব বিষয়ে তুমি যদি কোনো কথা না বলো এটাই ভালো হবে। সুনিয়ান বলে, আপনি আমাকে ভুল বলছেন, আমি তোমার বোনের ভালোর জন্যই বলছিলাম। কারণ হতে পারে এখনো তার সমস্যা হচ্ছে কিন্তু সে বলছে না। শ্যানের মা বলে, আমার মনে হয় না এই জামা তোমার পরিতে ফিট হবে। তাছাড়া আমি অনেক ভালোভাবেই বুঝতে পারি কে ভালো এবং কে খারাপ। তাছাড়া আমি এটাও বুঝতে পারি কে কাকে কতটুকু সাহায্য করতে চাচ্ছে। তুমি আমাকে যতটা বৃদ্ধ মনে করো আমি ততটাও বৃদ্ধ না। এখনো আমার চোখ ঠিকমতো কাজ করে। সে যখন এইসব বলে নিয়ানকে ধুয়ে দিচ্ছিল তখনই শ্যান সেখানে আসে। শ্যানের মা তার ছেলেকে একটা গোল্ডেন নেকলেস দেয় আর সে বলে এটা জিয়াকে পরিয়ে দাও। শ্যানও সেখানে তার মায়ের কাছ থেকে সে নেকলেস নিয়ে তাকে পরাতে শুরু করে। এসব দেখার পর তো নিয়ান আরো বেশি জ্বলে পুড়ে যাচ্ছিল। আর সে তো বলতে শুরু করে, আমার বোন আমাকে একবার বলেছিল সে গোল্ডেন নেকলেস একেবারেই পছন্দ করে না। সে তো আমাকে বলে বেড়াতো কেউ যদি তাকে গোল্ডেন নেকলেস দেয় সে নেকলেস সে ছুঁড়ে ফেলে দিবে। জিয়া বলে, তুমি কি সব ফালতু কথা বলছো? আমি আবার কবে তোমাকে এসব বলেছি? সেনের মা বলে, কোনো ব্যাপার না, জিয়ার যদি গোল্ডেন নেকলেস পছন্দ না হয় আমি তার জন্য ডায়মন্ডের নেকলেস বানিয়ে দিব। তারপর সেনের মা তার একজন লোককে ডাকে আর বলে, আমার রুমের মধ্যে যাও এবং ডায়মন্ডের নেকলেস নিয়ে আসো। আর তখনই জেনি তার সুন্দর জামা এবং ক্রাউন পরে সেখানে নিচে চলে আসে। আর সে গিয়ে শ্যানকে বলছিল, আঙ্কেল আমাকে কেমন লাগছে? এই ছোট ক্রাউনটা আমাকে গ্র্যান্ডমা দিয়েছে। শ্যানও হ্যাপি হয়ে তাকে বলছিল, তোমাকে এতে অনেক সুন্দর লাগছে। তাদের এত সুন্দর বন্ডিং দেখে শ্যানের মা তার লোককে বলে, শ্যান আর জেনি ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করো। আর ডিএনএ টেস্ট রেজাল্ট আসার পরপরই সে রেজাল্ট আমাকে দেখাবে। আসলে শ্যানের মায়ের সন্দেহ হচ্ছিল জেনি আর কারো নয়, তার ছেলেরই সন্তান। শ্যানের মা সেই জায়গায় শ্যানকে বলে, তুমি কেন না জেনিকে অ্যাডপ্ট করে নাও? এসব শুনে তো নিয়ানের মাথা আরো বেশি খারাপ হয়ে যায়। জিয়া বলে, তার কোনো প্রয়োজন নেই, আপনি অলরেডি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমরা সবসময় আপনাদের প্রতি ঋণী থাকবো, আর ঋণ আমরা নিতে পারবো না। শ্যানের মা বলে, তুমি একেবারেই টেনশন করো না, এতে আমাদের কোনো সমস্যা হবে না। তাছাড়া শ্যান জেনিকে অনেক বেশি পছন্দ করে, তাকে অ্যাডপ্ট করলেই ভালো হবে, কারণ পরবর্তীতে তুমিও তো আমাদের পরিবারের অংশ হবে। নিয়ান সেখানে বারবার শ্যানকে বলছিল, তুমি জেনিকে অ্যাডপ্ট করো না, কিন্তু শ্যান তার কোনো কথাই শোনে না। সে তার মায়ের কথা শুনে বলে সেও তাকে অ্যাডপ্ট করতে চায়। জেনিও সেখানে অনেক বেশি হ্যাপি ছিল এবং শ্যানের মা তো অনেক বেশি খুশি হয়। আর সে তার আরেকজন লোককে বলে, জেনির জন্য তার মতো ছোট একটা বিছানার ব্যবস্থা করো আর একটা ছোট্ট কিউট বেডরুমের ব্যবস্থাও করো। আর রাজকুমারী থিম অনুযায়ী তার সে রুমটাকে ডেকোরেশন করো। জেনি বলে, ধন্যবাদ গ্র্যান্ডমা, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। যখন বড় হয়ে আমি টাকা ইনকাম করা শুরু করব তখন আমি আমার মায়ের সাথে অনেক সুন্দর একটা জীবন কাটাবো। জিয়া তার মেয়ের কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। জিয়া তার মেয়েকে বলছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আজ পর্যন্ত তোমাকে কোনো কিছুই দিতে পারিনি। শ্যানি তার মাকে বলে, মা ক্ষমা চাওয়ার দরকার নেই, আপনি আমার জন্য অনেক করেছেন। এসব দেখে শ্যানের মা বলছিল, এখন তোমরা যে সব কিছু পাচ্ছ, আমি তোমাদেরকে যে সব কিছু দিচ্ছি তোমরা এই সব কিছুই ডিজার্ভ করো, আর তোমার এইসবের জন্য একেবারে ধন্যবাদ জানাতে হবে না। নিয়ান তো অনেক বেশি রেগেছিল আর ভাবছিল, যে জিনিস আমার পাওয়ার কথা সেই জিনিস কেন জিয়া পাচ্ছে। আমি তো এই জিনিসের প্রতিশোধ তার কাছ থেকে নিশ্চয়ই নিব, আর যা আমার আমি সেটা তার কাছ থেকে ছিনিয়ে ছাড়বো। তারপরে সিনে দেখানো হয় শ্যান তার রুমে ছিল, কাজ করছিল এবং কফি খাচ্ছিল। এসব কিছু আবার দূর থেকে নিয়ান দেখছিল আর ভাবছিল, আজকে তোমাকে আমি নিজের করেই ছাড়বো, আমার জালে তোমাকে পা দিতেই হবে। আসলে নিয়ান সে কফির মধ্যে কিছু একটা মিশিয়েছিল। এরকম ভাবে পরের সিনে আমরা দেখতে পাই শ্যান তো শুয়েছিল এবং তার পাশে নিয়ান ছিল। আসলে তাদের মধ্যে কোনো কিছুই কিন্তু হয়নি। শ্যান তো অজ্ঞান অবস্থায় ছিল আর সে জিনিসের ফায়দা উঠিয়ে সে এখন বলছিল যে সে তার সাথে নাইট স্পেন্ড করেছে। শ্যান তো ওঠার পর একেবারেই অবাক ছিল। আর সেখানে নিয়ান তাকে বলে, কালকে সারা রাত আপনি আমার সাথে ছিলেন, আমার দায়িত্ব আপনার নিতে হবে। শ্যানও তো ভাবছিল তাদের মধ্যে সবকিছুই হয়েছে, তাই সেও রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদের জিয়াকে দেখানো হয় যে কিনা মডেলিং করছিল এবং তার কাজ শেষে সে যখন রেস্ট করছিল তার কাছে নিয়ান আসে, যার সাথে তার বান্ধবী ছিল। নিয়ান এসে জিয়াকে বলছিল, তুমি কি মনে করেছো তোমার সুন্দর চেহারা দেখিয়ে তুমি মিস্টার শ্যানকে তোমার জালে ফাঁসিয়ে তার ওয়াইফ হয়ে যেতে পারবে? কিন্তু আমি থাকতে তুমি এরকম কোনো কিছুই করতে পারবে না। আর তার এবং তার মেয়ের অনেক ইনসাল্ট করছিল। জিয়া নিজের অসম্মান সহ্য করলেও তার মেয়ের অসম্মান সহ্য করতে পারবে না। জিয়া বলে, আমার মেয়ের বিরুদ্ধে যদি তুমি আর একটা কথা বলো আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু নিয়ান এবং তার বান্ধবী কি শুনছিল? তারা তো আরো বেশি কথা বলছিল। নিয়ান বলে, তুমি কি মনে করেছো শ্যান তোমাকে প্রোটেক্ট করবে? না, একদমই না। সে খুব শীঘ্রই আমাকে বিয়ে করতে চলেছে। তারপর আমি তোমাকে এবং তোমার মেয়েকে শ্যান পরিবার থেকে বের করে দিব। কিন্তু আফসোস তুমি এটাও জানো না তোমার মেয়ের বাবাকে। আর অনেক খারাপ খারাপ কথা বলছিল, যা শুনে সে তো অনেক বেশি রেগে যায়। তখনই জেনে এসে দৌড়াতে শুরু করে এবং সেখানেই পড়ে যায়। জিয়া তাড়াতাড়ি করে তার মেয়ের কাছে চলে যায় এবং তাকে ওঠায়। তার মেয়ে নিয়ানকে বলছিল,
তোমরা আমার মাকে বুলি করেছো, এটা আমি একদমই সহ্য করব না। নিয়ান বলে, তুমি কি করে নিবে? তুমি কোনো কিছুই করতে পারবে না। খুব শীঘ্রই তোমার মাকে এবং তোমাকে আমি শ্যান পরিবার থেকে বের করব। এসব বলে সে কফি নিয়েছিল এবং সেই কফি জিয়ার উপর ফেলতে চাচ্ছিল, কিন্তু শ্যান সেখানে চলে আসে তার লোকদেরকে নিয়ে এবং তাদেরকে বাঁচিয়ে নেয়। আর এই কারণে সে কফি তো একটু নিয়ানের হাতেই পড়ে যায়। শ্যান সেখানে এসে সবাইকে বলে, আসলে জ্যানি আমার মেয়ে এবং সে বায়োলজিক্যালি আমারই মেয়ে। এসব জানার পর তো নিয়ান অনেক বেশি শকড হয়ে যায়। অন্যদিকে নিয়ানের এরকম কার্যকলাপ দেখে সে তো আরো বেশি রেগেছিল। শ্যানের মা তো রেগে নিয়ানকে বলছিল, তোমার এত সাহস, আমাদের অবর্তমানে তুমি এসব কাজ করছো, আমার পুত্রবধূ এবং আমার নাতনিকে এত বেশি জ্বালাতন করছো। এবার আমি বেশি কিছু করছি না, কিন্তু পরের বার আমি তোমাকে ছাড়বো না। শ্যানের গার্ডেরা সেই জায়গায় তাকে এবং তার বান্ধবীকে ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে যায়। নিয়ানের বান্ধবী বলছিল, আমি জানতাম না সে আমাকে মিথ্যা কথা বলেছে। কিন্তু শ্যানের মা বলে তার বান্ধবীকে বাইরে বের করে দাও। নিয়ান তো বাইরে যায় না, আর সে বলছিল, শ্যান কালকে রাতে আমার সাথে যা করেছে সে সকালে আমাকে বলেছে সব কিছুর জন্য দায়িত্ব নিবে। আর সে শ্যানকে বলছিল, তুমি বলেছিলে তুমি আমার দায়িত্ব নিবে, এখন তুমি আমার সাথে এরকম করতে পারো না। শ্যান বলে, কালকে রাতের জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি কালকে অনেক কনফিউশনে ছিলাম। তার মা বলে, তুমি এত কনফিউজড কিভাবে হতে পারো, আর তুমি কিভাবে এই খারাপ মেয়েটার সাথে রাত কাটাতে পারো, সে কিনা সব সময় শুধু মিথ্যা কথাই বলে। জিয়া তো অবাক হয়ে ভাবছিল, কালকে রাতে সে আমাকে বলল সে আমাকে চায়, কিন্তু তার কিছুক্ষণ পরেই সে আবার নিয়ানের সাথে রাত কাটিয়ে ফেলেছে। এখন তো মনে হচ্ছে কোনো পুরুষের কথাই বিশ্বাস করাই উচিত না। সে নিয়ানকে বলে, তুমি উঠে পড়ো, আমি তোমার দায়িত্ব তো নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ছিলে, সে কন্ট্রাক্ট আমি আর টার্মিনেটেড করছি না, তুমি মডেল হিসেবে কাজ করতে পারো। এ কথা শোনার পর তো সে অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু এছাড়া ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে আর কোনো কিছুই দিতে পারবো না। শ্যানের মা রেগে বলে, তুমি কি সত্যি এই মিথ্যাবাদী মেয়েটাকে আমাদের কোম্পানিতে আনতে চাও, রাখতে চাও? শ্যানের মা নিয়ানকে বলে, আচ্ছা কোনো ব্যাপার না, তুমি আমাদের কোম্পানিতে কাজ করতে পারো, কিন্তু এর থেকে বেশি কোনো কিছু করার চেষ্টা করবে না। তোমার এত খারাপ কাজের জন্য কখনোই আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমার মডেলিং ছাড়া আমাদের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, তাই জিয়া এবং আমার নাতনিকে একেবারেই জ্বালাতন করার চেষ্টা করবে না। যদি তারপরেও তুমি কোনো প্লটিং করার চেষ্টা করো, আমাদের শ্যান পরিবারের থেকে খারাপ কোনো কিছু হবে না। নিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার আগের ভুল আর কখনোই করব না। নিয়ান তো মনে মনে ভাবছিল, শ্যান যখন আমাকে কোম্পানিতে কাজ করার সুযোগ দিয়েছে, এর মানে সে এখনো আমাকেই পছন্দ করে, তাই আজ হোক বা কাল হোক সে তো আমার হয়েই ছাড়বে, আমি আমার জিনিস ছিনিয়ে নিয়েই ছাড়বো। এসব ভাবতে ভাবতে সে তো চলে যায়। তার যাওয়ার পরপরই শ্যান সেই জায়গায় জিয়ার দিকে তাকায় এবং তার নেকের দাগ দেখে জিজ্ঞেস করে, এসব কিছু আবার কি? জিয়া অবাক হয়ে ভাবছিল, কালকে রাতে সে সব কিছু করেছে এবং এখন তার মনে নেই, আমাকে জিজ্ঞেস করছে, তাই সে বলে আমাকে কুকুরে কেটেছে। এই সব কিছু ভেবে সে তো চলে যায়। তারপর জিয়া যখন বসেছিল, রাতে তার কাছে শ্যান আসে এবং তাকে বলছিল, আমি পাস্টের ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলিনি। জিয়া বলে, সেগুলো অতীতের কথা ছিল, এখন সে কথা শোনার আমার কোনো সময় নেই, তাই সেই সব বিষয় নিয়ে কথা না বলেই ভালো। শ্যান তার হাত ধরে আর বলে, তুমি সবকিছু কিভাবে বলতে পারো? তুমি কি জানো কত বছর ধরে আমি তোমাকে খোঁজার চেষ্টা করছি? আর এখন থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো। আর অলরেডি আমরা তো স্বামী স্ত্রী হয়েই গেছি, তাই আমরা আমাদের জীবন আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সম্পর্ককে আরো বেশি গাঢ় করে। কেননা আমরা আরেকটা বাচ্চা প্ল্যান করি। একথা বলে সে তার কাছে যাচ্ছিল, তখনই সেই জায়গায় জেনি চলে আসে আর বলে, বাবা মা তোমরা কি করছো? জেনির আওয়াজ পাওয়ার পর তো সেই জায়গায় জিয়া তার হাজবেন্ডকে তার কাছ থেকে দূরে করে দেয়। জিয়া শ্যানকে ক্লিয়ার করে আর বলে, আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমাদের সম্পর্ক এর থেকে বেশি ইমপ্রুভ হতে পারবে না, কারণ এখন আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, আর আমার ক্যারিয়ার ছাড়া অন্য কোনো কিছুতেই না। শ্যান বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাপোর্ট করব, তাছাড়া আমার কোম্পানির 40% শেয়ার আমি তোমার নামে করে দিব, যাতে তুমি সুন্দরভাবে তোমার ক্যারিয়ারকে করতে পারো। জিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কেন আপনার কোম্পানির এতগুলো শেয়ার আমার নামে করতে চাচ্ছেন? শ্যান বলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই সব কিছু কোনো কিছুই না, কারণ আমি তো বললাম আমি তোমাকে সাপোর্ট করব। আর সে জেনিকেও প্রমিস করে সে এখন ভালো বাবা হওয়ার চেষ্টা করবে এবং তাকে সব কিছু দিয়ে ভরিয়ে রাখবে, কোনো কষ্ট দিবে না। জেনিও তার বাবার ভালোবাসা পেয়ে অনেক খুশি হয়। জেনি তার বাবাকে বলে, আপনারা দুজন একসাথে আছেন এটা দেখলে আমার ভালো লাগে, এর থেকে খুশির মুহূর্ত আমার কাছে কোনো কিছুই নেই। অন্যদিকে নিয়ান কন্ট্রাক্ট পেপার দেখছিল আর সে ভাবছিল, আমি তো এটা চাই না, আমি মিসেস শ্যানের পজিশন চাই, যাই করতে হোক না কেন আমি তো মিসেস শ্যান হয়েই ছাড়বো। তারপরে সিনে আমরা দেখতে পাই শ্যান পরিবার একটা সাইনিং ইভেন্ট রেখেছিল, যেখানে জিয়া এবং তার সৎ বোন নিয়ান ছিল। তারা দুজনেই সাইনিং কন্ট্রাক্টের মধ্যে এন্ট্রি করে। নিয়ান তো জিয়ার সাথেই যাচ্ছিল আর ভাবছিল, আজকে আমি তোমাকে অনেক ভালো একটা সারপ্রাইজ দিব, যা দেখার পর তোমার পায়ের নিচে আর মাটি থাকবে না।
ফাইনালি আমি গর্ভবতী। এবার আমি সবার সামনে এরকম দেখাবো আমি শ্যানের বাচ্চার সাথে গর্ভবতী। এসব কিছু ভাবার পর সে তো জিয়াকে বলছিল, বোন তোমাকে তো অনেক সুন্দর লাগছে। জিয়াও সেখানে তার সৎ বোনকে বলছিল, তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর তারা দুজনে একসাথে ভেতরে যাচ্ছিল, সবাই তো অবাক হয়ে তাদেরকেই দেখছিল। জিয়া অবাক হয়ে ভাবছিল সে হঠাৎ করে আমার সাথে তো ভালো ব্যবহার কেন করছে, তার উদ্দেশ্য আমার তো ঠিক মনে হচ্ছে না। নিয়ান তো জিয়াকে নিয়ে রিপোর্টারের কাছে চলে যায় আর বলছিল সে শ্যান পরিবারের মডেল, আর সে জিয়ার সাথে সবার পরিচয় করাচ্ছিল। জিয়া তো অবাক হয়ে তাকিয়ে দেখছিল এবং সাংবাদিকেরা তার অনেক প্রশংসা করে। জিয়া তো এসব দেখে আরো বেশি টেনশনে পড়ে যায়। তখনই বলা হয় সাইনিং ইভেন্টের জন্য ভেতরে আসতে, মানে কন্ট্রাক্ট সাইন করার জন্য তাদেরকে স্টেজে যেতে বলা হচ্ছিল। তারা দুজনে যখন যাচ্ছিল তখন ইচ্ছে করে নিয়ান পড়ে যাওয়ার নাটক করে আর সেরকম দেখাচ্ছিল জিয়া তাকে ফেলে দিয়েছে। নিয়ান তো বলতে শুরু করে, বোন তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারো, তুমি কি জানো না আমি গর্ভবতী, তাও আবার শ্যান পরিবারের ছেলের সাথে। আমার গর্ভে শ্যান পরিবারের উত্তরাধিকারী আছে। এসব বলে সে তার পেটের মধ্যে হাত রাখছিল আর সবাইকে সব বলছিল। সেখানে থাকা সবাই তো তখন জিয়াকেই ইনসাল্ট করছিল এবং তার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। জিয়া বলে, তুমি এসব কিসব কথাবার্তা বলছো, তুমি গর্ভবতী, তাছাড়া আমি তোমাকে ফেলিনি, তুমি তো নিজেই পড়ে গেছো। নিয়ান বলে, আমি জানি আপনি জেলাস হচ্ছেন, কারণ শ্যানের বাচ্চার সাথে আমি গর্ভবতী, তাই আপনি আমার বাচ্চাকে মারার জন্য ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছেন। এসব কিছু বলে সবাইকে তার বিরুদ্ধে করছিল। আপনার রাগ আমার উপর থাকতেই পারে, কিন্তু আমার বাচ্চার কি দোষ। নিয়ান যখন এই সব কিছু বলে সবার সামনে ভিকটিম দেখাচ্ছিল, তখনই তার মাও সেখানে চলে আসে ড্রামা করতে। আর সেও সবার সামনে জিয়াকে অনেক বেশি ইনসাল্ট করছিল। সে জিয়ার উপর রাগ দেখাচ্ছিল আর বলছিল, তুমি ইচ্ছে করে আমার মেয়ের বাচ্চাকে মারতে চাও যাতে তুমি শ্যান পরিবারের বউ হয়ে থাকতে পারো। তুমি আমার মেয়ের পজিশন ছিনিয়ে নিতে চাইছো। সবাই বলছিল মানুষ এত খারাপ কিভাবে হতে পারে। এসব শুনে জিয়া বলে, আমি এরকম কোনো কিছুই করিনি। কিন্তু সেখানে জিয়ার কথা কেউই বিশ্বাস করে না, সবাই তাকে নিয়ে কথা বলছিল। নিয়ানের মা তো রেগে মেগে জিয়াকে ফেলে দেয় আর তাকে বলছিল, এখন তোমার কিরকম লাগছে। এসব দেখে তো জিয়া অনেক ইমোশনাল হয়ে যায়। জিয়া তার সৎ বোনকে বলছিল, আমি কোনো কিছুই করিনি, তারপরেও তুমি কেন আমার সাথে প্রত্যেকবার এরকমই করো, আর তুমি সবার সামনে কেন এত বেশি মিথ্যা কথা বলছো। নিয়ান ভাবছিল এসব কিছু আমি এই কারণে করছি যাতে যেটা আমার সেটা আমি নিজে পেতে পারি। সেখানে অন্য সবাই তো জিয়ার বিরুদ্ধে চলে আসে এবং তারা সবাই হরতাল শুরু করে দিয়েছিল। সবাই জিয়াকে খারাপ কথা বলছিল এবং খাবার ছুঁড়ে মারছিল। সবাই জিয়াকে বলছিল, তুমি শ্যান পরিবারে থাকা একেবারেই ডিজার্ভ করো না। জিয়া কান্না করছিল আর বলছিল, আমি এরকম কোনো কিছুই করিনি, তারা আমাকে ফাঁসানোর জন্যই সব কিছু করছে। কিন্তু কেউই তার কথা শোনে না। জিয়া ভাবছিল, আমি কখনোই কারো খারাপ চাইনি, কিন্তু প্রত্যেকবারই সবাই আমার বিরুদ্ধেই চলে যায়। এখন আমি যে নির্দোষ কিভাবে আমি প্রমাণ করব, কে আমাকে সাহায্য করবে। অন্যদিকে সৎমা ড্রামা তো আরো বেশি বেড়ে গিয়েছিল আর সে বলছিল, যেরকম ভাবে তুমি আমার মেয়েকে আঘাত করেছো সেরকম ভাবে আজকে আমি তোমাকে আঘাত করব। আর ওয়াইনের বোতল নিয়ে তাকে মারতেই যাচ্ছিল, তখনই শ্যান সেখানে চলে আসে তার মেয়েকে সাথে করে। জিয়ার শাশুড়িও সেখানে ছিল। শ্যান বলে, তোমাদের এত সাহস আমাদের ইভেন্টে এসে আমাদের পরিবারের সদস্যর ওপর এরকম করছো। আর সে সবার সামনে বলে, জিয়া আমার ওয়াইফ। নিয়ান বলে, আপনি কিভাবে তাকে সাপোর্ট করতে পারেন, সে আমাদের বাচ্চাকে মারতে চেয়েছে। আপনার তো উচিত আমাকে সাপোর্ট করা। কিন্তু শ্যান সেখানে তার কোনো কথাই শোনে না আর সে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে, জিয়া আসলে আমার ওয়াইফ এবং তার মেয়ে জেনি আমার বায়োলজিক্যাল মেয়ে। আশেপাশে সবাই তো বলাবলি করছিল, এর মানে এই মামি আমাদেরকে মিথ্যা কথা বলছিল আর ইচ্ছে করে ড্রামা করছিল। আমরা মিস্টার শ্যানের আসল ওয়াইফকে এতক্ষণ ধরে অনেক খারাপ কথা বলেছি শুধুমাত্র এই মেয়ের কথা শুনে। শ্যান সেখানে সবাই বলে, যারা নিয়ানের কথা শুনে আমার ওয়াইফকে বুলি করেছে আমি কাউকে ছাড়বো না। আমার ওয়াইফের বিরুদ্ধে যাওয়া মানে পুরো শ্যান পরিবারের বিরুদ্ধে যাওয়া, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এসব শুনে নিয়ান বলছিল, তাহলে আমার কি, আমি তো আপনার বাচ্চার সাথে গর্ভবতী, আপনি আমাকে এরকম ভাবে ছাড়তে পারেন না। আপনি তো বলেছিলেন আপনি আমার সম্পূর্ণ দায়িত্ব নেবেন। শ্যান সেখানে নিয়ানকে তার রিপোর্ট দেখায় আর বলে, তুমি আমার বাচ্চার সাথে গর্ভবতী না, তোমার গর্ভে যে সন্তান আছে সে সন্তান অন্য কারো। আর সেদিন রাতেও তুমি আমার সাথে ছিলে না। আমি সেদিন জিয়ার সাথে ছিলাম এবং তার সাথে নাইট স্পেন্ড করেছি, তুমি শুধুমাত্র নাটক করেছিলে। আর নিয়ান যে তার বাচ্চার সাথে গর্ভবতী না এই সব কিছুর প্রমাণ সে সবাইকে দেখিয়ে দেয়। শ্যান সেখানে সবার সামনে বলে, শুরু থেকে সে সবাইকে মিথ্যা কথা বলেছে। নিয়ান তো পুরাই শকড হয়ে যায়, কারণ তার খেলা একেবারে শেষ। সবার সামনে সব প্রমাণ চলে এসেছিল। শ্যানের মা রেগে সেখানে বলছিল, তুমি নিজেরই বোনের সাথে কিভাবে এরকম করতে পারো। তুমি এবং তোমার মা সবসময় জিয়াকে নিচু করার জন্য শুধুমাত্র প্ল্যানিংই করেছো। আর তোমরা জিয়াকে নিচু করতে গিয়ে কত মিথ্যা কথা বলেছো তার তো কোনো হিসাবই নেই। কিন্তু আজকে তুমি যা করেছো তা তো একেবারে সীমা লঙ্ঘন করে ফেলেছো। নিয়ানের মা এবং নিয়ান অনেক ক্ষমা চায়, কিন্তু শ্যান বলে তাদের দুজনকেই নিয়ে যাও এবং আফ্রিকা পাঠিয়ে দাও, তারা যাতে কখনো চায় না ফেরত আসতে না পারে।
নিয়ানের মা এবং নিয়ান তো নিচে বসে পড়ে আর বারবার জিয়ার কাছে ক্ষমা চাইছিল, আর তারা জিয়াকে রিকোয়েস্ট করছিল তাদেরকে যাতে ক্ষমা করে দেওয়া হয়। আর তারা জিয়াকে এটাও বলে, আমরা তোমার পরিবার, আমাদের সাথে এরকম করতে পারো না। জিয়া বলে, এবার আমি তোমাদেরকে আর ক্ষমা করতে পারবো না। তোমরা বারবার আমার বিরুদ্ধে প্ল্যান এবং প্লটিং করেছো, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে কোনো কিছু বলিনি। কিন্তু দিনের পর দিন তোমরা আমার মেয়েকে অনেক ইনসাল্ট করেছো এবং তাকে অনেক নিচু করেছো। আর যদি পরিবারের কথা বলতে চাই, তোমরা কখনোই আমার কোনো পরিবার ছিলে না, তোমাদের থেকে তো কুকুরও ভালো। চ্যানেল লোকেরা তখন তাদের দুজনকে সেখান থেকে নিয়ে যায় আফ্রিকা পাঠানোর জন্য। তারা সেখানে চিল্লানো ছাড়া কোনো কিছুই করতে পারে না। শ্যান তারপর জিয়াকে বলে, আমার দেরি হয়ে গেছে, কিন্তু আজকের আমি সাইনিং কন্ট্রাক্ট তোমার সাথেই করব। চলো আমরা দুজনে মিলে এই ইভেন্টটাকে কমপ্লিট করি। তারপর তারা দুজনে মিলে একসাথে কন্ট্রাক্ট সাইন করে এবং একসাথে সবার সাথে কথা বলছিল। সবকিছু শেষ হলে তারা একে অপরকে হাগ করে। এসব কিছু জ্যানি এবং শ্যানের মা দেখছিল। তাদের এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই মোটা মেয়েটার ড্রামাটা কিরকম লেগেছে আমাকে জানাবে। এই ড্রামাটার কিছু কিছু জায়গায় একটু ঝাপসা এসেছে, কেন এরকম হলো আমি নিজেও বুঝতে পারছি না। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও।